প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে জীবের দেহ গঠনে আমি যে প্রধান 4টি ধাতব আয়নের কথা বলেছিলাম আগের দিন, যেমন আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই যে 4টি ধাতব আয়নের কথা বলেছিলাম এদের সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি আয়রন বা লোহা। আয়রন বা লোহার ভূমিকা প্রথমে আলোচনা করা যায়। এই যে বললাম আয়রনের এখানে ফেরাস আয়ন হয় আর ফেরিক আয়ন হয়, একটি আশ্চর্যতা আর একটি ইচ্চর্যতা। এই আয়রন আয়ন মানুষসহ বিভিন্ন প্রাণীর রক্তের অনুগঠনের ক্ষেত্রে খুব সহায়ক। যেমন মানুষের দেহের রক্তের যে লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে, যেটা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে, সেই হিমোগ্লোবিনের মধ্যে ফেরাস আয়ন আছে। আয়রনের ভূমিকা এখানে এইভাবে করা যায়। আবার উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের পাতায় যে সবুজ পাতায় যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের মধ্যেও আয়রন অণু থাকে। তার মানে বুঝতে পারলাম যে আয়নের গুরুত্ব কতটা জীবদেহ গঠনের ক্ষেত্রে। এবার আসছি ক্যালসিয়াম, যার চিহ্ন হচ্ছে সিএ। আয়রনের চিহ্ন আগে বলা হয়েছিল Fe, ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে সিএ। তো এই ক্যালসিয়াম এর ভূমিকা আমি আলোচনা করব। আচ্ছা, আমাদের মানুষ সহ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যে শরীরের যে স্ট্রাকচার বা শরীরের যে খাঁচা যাকে বলা হচ্ছে, যাকে আমরা কঙ্কাল বলে থাকি, সেই কঙ্কাল আসলে কি হয় না, আসলে অনেকগুলি হাড়ের কম্বিনেশন। তো এই কঙ্কাল গঠনের জন্য হাড়ের দরকার হয়, আবার হাড় গঠনের জন্য কিসের দরকার হয়? ক্যালসিয়াম ফসফেট। অর্থাৎ হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। তো এই ক্যালসিয়াম ফসফেটের মধ্যে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম আয়নের সাহায্যে আমরা দেহের হাড় গঠন হয় এবং হাড়ের সাহায্যে কঙ্কাল গঠিত হয়। এই কঙ্কালের জন্য আমরা আমাদের দেহের বা বিভিন্ন প্রাণীর স্ট্রাকচার আছে, তারা হাঁটাচলা করতে পারে, দাঁড়াতে পারে, ঝুঁকে দাঁড়াতেও পারে, বসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া এই ক্যালসিয়াম কোষের বিভিন্ন বিপাকীয় কাজে সহায়তা করে থাকে। আচ্ছা, এরপর আসছি সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন একসাথেই বলা যেতে পারে। সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের কাজ অনেকটাই কাছাকাছি একই। সোডিয়ামের সংকেত হচ্ছে Na, পটাশিয়ামের সংকেত হচ্ছে K। তো এই সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন সম্পর্কে আমি বলবো। তার আগে একটা উদাহরণ দিয়ে তোমাদের বলা যেতে পারে। যেমন তোমাদের পায়ে যদি একটা পিঁপড়া কামড়ে দেয় বা হাতে যদি তোমাদের সুড়সুড়ি দেওয়া হয়, তাহলে কি হয়? তোমরা সেই অনুভূতিটা বুঝতে পারো, যে পিঁপড়ে কামড়ালো বা কেউ সুড়সুড়ি দিচ্ছে, সেটাও বুঝতে পারো। তো সেই অনুভূতিটা কি হয় না, আমি যে জায়গায় সুড়সুড়ি দেওয়া হচ্ছে বা যে জায়গায় পিঁপড়ে কামড়েছে সেই জায়গা থেকে স্নায়ুর মাধ্যমে, স্নায়ু হচ্ছে একদম সরু সুতোর মতো দেখতে, সরু সুতোর মতো দেখতে একটা কোষ, যাই হোক, সেই স্নায়ু, সরু সুতোর মতো স্নায়ুর মধ্য দিয়ে সেই অনুভূতি কি হয় না, সেই অনুভূতি সুষুম্না কাণ্ডে, আমাদের দেহে যে সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক আছে, সেই সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কে সেই অনুভূতিগুলো পৌঁছানোর পর আমরা বুঝতে পারি যে পিঁপড়ে কামড়েছে। তখন আমরা সাবধানতা অবলম্বন করি, পিঁপড়েটাকে মেরে ফেলি বা সরিয়ে দিই, যাই হোক করি। তো এই যে অনুভূতি বা এই সাড়া যেগুলো বললাম, এই সাড়া, এই যে যাওয়া আসা, মানে পিঁপড়ে যেখান থেকে কামড়ালো সেইখান থেকে স্নায়ুর মাধ্যমে যাওয়া সুষুম্নাকাণ্ডে, আবার সুষুম্নাকাণ্ড থেকে তার
প্রতিক্রিয়া, ফিরে আসা, এই যে যাওয়া আসা ঘটনাগুলো, অনুভূতির যাওয়া আসার ঘটনাগুলো, সেগুলো এই সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের দ্বারা নির্ধারিত হয়। সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের সাহায্যে এগুলো ব্যালেন্স হয়। ঠিক আছে, শরীরে যদি আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের পরিমাণ কোন স্বাভাবিকের থেকে কমে যায় বা কিছু হয়, ডিসব্যালেন্সড হয়, তখন আমরা সোজা হয়ে বসতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না, হাঁটতে হাঁটতে উল্টে পড়ে যেতে পারি। এই সব ঘটনাগুলো ঘটে থাকে। তখন আমাদের ডক্টরসরা তো সেই আয়নগুলো কী করে আমাদের শরীরে প্রবেশ করানো যায় তার ব্যবস্থা করে থাকেন মেডিসিনের মাধ্যমে। তখন আমরা আবার সুস্থ হয়ে উঠি। ঠিক আছে, তার মানে এই যে ধাতব আয়নগুলোর কথা বললাম, এদের গুরুত্ব আমাদের জীবনে, আমাদের শুধু নয়, বিভিন্ন জীব দেহের ক্ষেত্রে, দেহ গঠনের ক্ষেত্রে খুব ভূমিকা পালন করে থাকে। এইগুলি ছাড়াও আরও অনেক ধাতব আয়ন আছে। এগুলো হচ্ছে মূলত প্রধানত এগুলো হচ্ছে মানে কী বলবো, এগুলো হচ্ছে খুব এসেন্সিয়াল। এই চারটি বললাম। আচ্ছা, এবার আসি জৈব যৌগ। জৈব যৌগ মানে জীবদেহর মধ্যে যে যৌগগুলো থাকে তাকে আমরা জৈব যৌগ বলি। সেই জৈব যৌগ সম্পর্কে আলোচনা করব। আমরা একটু আগে বললাম যে প্রাণের সৃষ্টিতে আমরা কি দেখলাম, যে জল খুব দরকারি। জলের সাথে চারটি ধাতব আয়ন খুব দরকারি। চারটি ধাতব আয়ন ছাড়া আরও অনেক কিছু ধাতব আয়ন, তাদেরও খুব প্রয়োজন আছে। এগুলি ছাড়াও কিছু কিছু জৈব যৌগের খুব দরকার, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো খুব দরকার, এই জৈব যৌগগুলো জীবের দেহ গঠনের ক্ষেত্রে। আমরা আগের দিন বলেছিলাম যে উদ্ভিদ বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করতে পারে। সবথেকে সরলতম জৈব যৌগটি যেটা, সেটি হলো গ্লুকোজ, যেটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে গ্লুকোজ সৃষ্টি হয়। গ্লুকোজ থেকে আমরা শর্করা পেতে পারি, কার্বোহাইড্রেট, শর্করার বিভিন্ন অনেক ভাগ আছে, সেগুলো পাওয়া যায় গ্লুকোজ থেকে। যাই হোক, এই গ্লুকোজ ছাড়াও আরও অনেক জৈব যৌগ উদ্ভিদ সৃষ্টি করতে পারে। তো এগুলো সম্পর্কে আমি আগে বলেছিলাম, আজকেও আলোচনা করছি। আচ্ছা, এবার আসছি এই যে আমাদের দেহ, আমাদের মানে আমাদের কি হয়, আমরা বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে থাকি, যেমন দেহ গঠনকারী খাদ্য এবং দেহ রক্ষক খাদ্য। কিছু কিছু খাদ্য আমাদের দেহ গঠনে কাজে লাগে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো। আর কিছু কিছু খাদ্য আছে যেগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহকে রক্ষা করে, যেমন হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, এইসব বিষয়গুলো। এগুলো হচ্ছে আমাদের দেহ রক্ষার কাজে ব্যবহৃত হয়। তাহলে এই যে সব যৌগগুলি বললাম, দেহ গঠন এবং দেহ রক্ষক খাদ্য, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এদেরকে এই যৌগগুলি গঠনের জন্য কিছু কিছু মৌল অপরিহার্য। যেমন এই মৌলগুলি, সেই মৌলগুলি কী কী, যেগুলো আগে আলোচনা করা হয়েছিল: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এইগুলি ছাড়াও সালফার, ফসফরাসেরও দরকার হয়। কখন না, যখন প্রোটিনের অণু গঠন করা হয়, যখন প্রোটিনের কোনো অণু গঠন হয়, তখন এদেরও দরকার পড়ে, সালফার, ফসফরাসেরও দরকার পড়ে। প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড যে অণু, তো এটা আমাদের মনে রাখতে হবে সবসময় যে প্রোটিনের অণু গঠনের জন্য নাইট্রোজেন মাস্ট চাই। নাইট্রোজেন ছাড়া প্রোটিন গঠিত হবে না, মনে থাকবে। তো ওই জন্য আমরা যে 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 যৌগগুলোর কথা বললাম, যে মৌলগুলির কথা বললাম, আমরা আগের দিনের ক্লাসে যে চার্ট, যেটা ছক দেওয়া হয়েছিল, যে আমাদের শরীরে কিছু কিছু মৌল থাকে, আবার মানে শতকরা হিসাবে, এবং পৃথিবীতেও বিভিন্ন মৌল থাকে। সেই মৌলগুলোর হিসাব করে আমরা দেখেছিলাম যে কিছু কিছু মৌল আমাদের শরীরে পৃথিবী পৃষ্ঠের
থেকেও শতকরা হিসাবে বেশি থাকে। কারণ কারণ কি না, কারণ আমাদের শরীর হোক বা বিভিন্ন প্রাণী বা জীবের শরীরের ক্ষেত্রেও এই সব মৌলগুলি অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তার সাথে সালফার, ফসফরাসও আছে যদি প্রোটিন গঠিত হয়, সেক্ষেত্রে এই মৌলগুলির পরিমাণ সাফিসিয়েন্ট, মানে প্রাচুর্য আছে প্রচুর, এটা বলতে চাইছে। তো এইগুলো সম্পর্কে আলোচনা করা হলো। এবারে যদি আমরা একটা উদাহরণের সাহায্যে কোনো কিছু আলোচনা করতে চাই, যেমন আমি যদি বলি যে একটি ধরো তোমরা যদি একটা কোনো অঙ্কুরিত ছোলা কি যদি পুঁতে দাও মাটিতে, তাহলে কি দেখবে? তাহলে দেখবে যে কয়েকদিনের মধ্যে সেখান থেকে ছোলার গাছ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ছোলার গাছটি সৃষ্টি হলো, এই গাছ সৃষ্টির জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা আসলো কোথা থেকে? সেই প্রয়োজনীয় শক্তি হলো শর্করা। এটা কোথায় ছিল? না, এই ছোলার বীজের মধ্যেই ছিল। সেই শর্করা থেকে এই শক্তিটি এসছে। শুধু ছোলার বীজ নয়, বিভিন্ন ধানের বীজ হোক বা সেই মটরের বীজ হোক, যাই হোক, বা যে কোনো উদ্ভিদের বীজ থেকে যখন সেটা বীজ থেকে যখন গাছ সৃষ্টি হয়, তার জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা মূলত আসে কোথা থেকে? শর্করার থেকে। সেই শর্করা কোথায় জমে থাকে? না, বীজপত্রের মধ্যে এটা খাদ্য হিসাবে সঞ্চিত থাকে, সেখান থেকে শক্তিটা পাওয়া যায়। এই জন্য আমরা এই শর্করাকে জ্বালানি খাদ্য হিসেবে বলা যেতে পারে। এবার আসছি লিপিড সম্পর্কে বলতে। লিপিড বা ফ্যাট, এই যে লিপিড বা ফ্যাট, এটা কিন্তু জলে দ্রবীভূত হয় না। লিপিড বা এই ফ্যাটের অণু ভেঙে তাপশক্তি সৃষ্টি করে। বিভিন্ন মানে প্রাণীদের দেহে তাপমাত্রা সৃষ্টির জন্য ফ্যাট বা লিপিডের ভূমিকা অপরিহার্য। ফ্যাটের অণুগুলো ভেঙে তাপ সৃষ্টি করে, সেই তাপ জীবের দেহের বিভিন্ন কাজে লাগে। চামড়ার নিচে যে লিপিডের স্তর যদি থাকে, তাহলে শরীরে স্তর থাকলে কী হয় না, শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে শীতপ্রধান দেশে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, তাদের দেহের ক্ষেত্রে চামড়ার নিচে লিপিডের স্তর থাকে, একাধিক লিপিডের স্তর থাকতে পারে শীতের হাত থেকে বাঁচার জন্য। তো এগুলো সব আলোচনা করলাম। এবার আসছি প্রোটিন। প্রোটিনের বিশেষ করে প্রাণী দেহের দেহ গঠনের ক্ষেত্রে বা কোষ গঠনের ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। প্রোটিন ছাড়া প্রাণীর দেহ বা কোষ গঠিত হবে না। আমাদের দেহে যেমন যে নখ, চুল, রক্ত, এগুলো কিন্তু সব রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন, এগুলো সব প্রোটিন। এই যে হিমোগ্লোবিন একটা প্রোটিন, যার সাহায্যে কী হয় না, অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয় রক্তের মাধ্যমে। ঠিক আছে, এই যে প্রোটিনের কথা বললাম, যেমন দেহ গঠনে সাহায্য করে, তেমন দেহ রক্ষার ক্ষেত্রেও সাহায্য করে। মানে প্রোটিন আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে। যেমন দেহ গঠনে সাহায্য করে, তেমন রোগ প্রতিরোধেও সাহায্য করে। ঠিক আছে, এবারে আসছি যে আমাদের দেহে বিভিন্ন রকম উৎসেচক আছে। তোমরা বায়োলজিতে পড়েছো বিভিন্ন ধরনের উৎসেচক, যেগুলো আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। যেমন প্রোটিন জাতীয় খাদ্য, আমরা যখন মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার খাই, সেগুলোকে পরিপাক করে হজম করার জন্য পাকস্থলীতে পেপসিন নামে একটি উৎসেচক থাকে। এই পেপসিন খাদ্যটাকে পরিপাক করে হজম করে দেয়। তো আরও অনেক উৎসেচক আছে, তোমরা পড়বে। তো এই যে উৎসেচকগুলির নাম বললাম, বা যাকে আমরা এনজাইম বলি, সেই এনজাইম হলো এক একটি প্রোটিন। তাহলে এই প্রোটিন বা এই এনজাইম বা প্রোটিন
যারা কি করে আমাদের দেহের খাদ্য পরিপাকে সাহায্য করে, বিভিন্ন বিপাকীয় কাজে আমাদের দেহে শক্তি উৎপাদন করতে সাহায্য করে। আমাদের দেহে শক্তি কী করে উৎপাদিত হয় না, আমরা যে খাদ্য গ্রহণ করছি তার মধ্যে যে গ্লুকোজ গ্রহণ করলাম, সেই গ্লুকোজের মধ্যেই তো শক্তিটা থাকে। সেই গ্লুকোজ কোষে কোষে পৌঁছায় রক্তের মাধ্যমে, আবার কোষে কোষে অক্সিজেন পৌঁছে যায় রক্তের মাধ্যমে। সেই গ্লুকোজ এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয়ে সেখানে শক্তি উৎপন্ন হয় এবং দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত করি। তো এই যে ঘটনাগুলো ঘটানোর জন্য বিভিন্ন উৎসেচক বা এনজাইমের দরকার হয়, সেগুলোও কিন্তু একটি প্রোটিন। ঠিক আছে, তো যাই হোক, এগুলো তো বললাম। তাছাড়া আরেকটি কথা বলতে হবে, আমরা যে সমস্ত প্রাণী বা উদ্ভিদদের চিনি, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীর তাদের যে পূর্বপুরুষ বা তাদের উত্তরপুরুষ কেমন হয়, তাদের কি বৈশিষ্ট্য হয়, তারা কেমন দেখতে হয়, তাদের আচার আচরণ কেমন হয়, সেইগুলো আমরা নিশ্চয়ই কিছু কিছু জানি। তাদের আচার আচরণ কেমন হয় কি না হয়, তো সেইগুলো নিশ্চয়ই আমরা জানি যে আলাদা আলাদা দুটি প্রাণী বা আলাদা আলাদা দুটি উদ্ভিদ, তাদের আচার আচরণ কখনো একই হয় না। হয় কি, মানুষের আচরণের সাথে কোনো কোনো একটি পশুর আচরণ যদি আলোচনা করি, নিশ্চয়ই একই হয় না। তার মানে দুটোই প্রাণী এখানে, অথচ আচার আচরণ আলাদা। কেন না, এগুলো নির্ধারিত হয় নিউক্লিক অ্যাসিডের সাহায্যে। ঠিক আছে, মানে যে দুটি আলাদা আলাদা প্রাণীর কথা বলছি, তাদের দেহে দুটি পৃথক পৃথক আলাদা আলাদা নিউক্লিক অ্যাসিডের বিদ্যমান, যার জন্য তাদের আচার আচরণ বা বৈশিষ্ট্যগুলো সব আলাদা আলাদা হয়ে থাকে। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো ম্যানগ্রোভ যে উদ্ভিদ, অরণ্যে যে উদ্ভিদগুলো থাকে তাদেরকে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ বলি। সেই ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন হয় তোমরা নিশ্চয়ই বায়োসায়েন্স বা জিওগ্রাফিতে হয়তো পড়েছো। ম্যানগ্রোভ অরণ্য যেমন সুন্দরী, গরান, গেও, এই যে উদ্ভিদগুলো, এগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। তাদের বৈশিষ্ট্য কেমন হয়, যেমন তাদের শ্বাসমূল থাকে, তাদের ঠেসমূল থাকে, তাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, এই ঘটনাগুলো নিশ্চয়ই আমাদের যারা ম্যানগ্রোভ উদ্ভিদ নয়, মানে যে সমস্ত উদ্ভিদগুলো সুন্দরবনে জন্মায় না, সেই সমস্ত উদ্ভিদের থেকে কিছুটা হলেও তো আলাদা তাদের বৈশিষ্ট্যগুলো। আমরা সচরাচর যে উদ্ভিদগুলো দেখি আশেপাশে, তাদের নিশ্চয়ই শ্বাসমূল থাকে না, তাদের ঠেসমূল থাকে না। তাহলে ম্যানগ্রোভ অরণ্যতে যে সমস্ত উদ্ভিদ থাকে তারাও উদ্ভিদ, আর আমরা এখানে আশেপাশে সচরাচর যে উদ্ভিদগুলো দেখছি তারাও উদ্ভিদ, দুজনেই উদ্ভিদ, অথচ তাদের বৈশিষ্ট্য দুজনের আলাদা। এগুলো নির্ধারিত হয় নিউক্লিক অ্যাসিডের সাহায্যে। নিউক্লিক অ্যাসিড হলো একটি প্রোটিন। ঠিক আছে, আরও বলা যেতে পারে যে এই যে রাতে যারা শিকার করে যে প্রাণীগুলো, তাদের কি বৈশিষ্ট্য দেখতে পায়, তারা রাতে ভালো স্পষ্ট করে দেখতে পায়, তাদের রাতের বেলা তাদের চোখের উপর আলো যদি পড়ে দেখবে চকচক করে, এইসব দেখতে পাওয়া যায়। এইসব ঘটনাগুলো আমরা বুঝি। তাছাড়া তোমাদের আরও বলা যেতে পারে, যারা এই যে মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায়, তাদের কেমন বৈশিষ্ট্য হয় দেখবে। সেই সমস্ত উদ্ভিদ ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, মানে তাদের গায়ে দেখবে তাদের গায়ে দেখবে কাঁটা প্রচুর আছে। তাদের গায়ে পাতা থাকে না বললেই চলে, পাতা কম, পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে। কেন এমন হয়েছে? কারণ ওই সমস্ত জায়গায় জলের অভাব, কিন্তু গরম, জলের অভাব কিন্তু মানে উত্তাপ বেশি। তাহলে কি হবে, উদ্ভিদের পাতায় বাষ্পমোচনের পরিমাণ বাড়বে। যদি পাতার পরিমাণ বেশি হয় তাহলে বাষ্পমোচন বেশি হবে। এমনিতেই জলের অভাব, তারপর যদি বাষ্পমোচন হয় তাহলে কি উদ্ভিদের বাঁচার সম্ভাবনা থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে যতটা সম্ভব বাষ্পমোচনকে কমানো যায় বা রোধ করা যায়, তার জন্য পাতাগুলো সব কাঁটাতেই রূপান্তরিত হয়।
এই সমস্ত উদ্ভিদকে আমরা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বলি। উদাহরণ হিসেবে বলা যায় যেমন এই যে ফণিমনসা, বাবলা, হ্যাঁ, এই যে উদ্ভিদগুলো হচ্ছে এক একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। তারা মরু অঞ্চলে জন্মায় বা মরু অঞ্চলে বেঁচে থাকতে পারে। তাহলে বুঝতে পারলাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আবহাওয়ার দরুন বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তারা জীবন ধারণ করছে। শুধু উদ্ভিদ নয়, প্রাণীদের ক্ষেত্রেও সেম ঘটনা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আলাদা আর কিছু আলোচনা করব। ঠিক আছে।